রাতে এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো ভারত পাকিস্তান মহারণ। নবম শিরোপায় চোখ টিম ইন্ডিয়ার। প্রতিশোধের লক্ষ্য মেন ইন গ্রিনের। দুবাইয়ে টিকিট নিয়ে হাহাকার। খারাপ সময়ে দীর্ঘায়িত হচ্ছে লিটন দাসের। ইনজুরির কারণে এবার আফগান সিরিজ মিস করবেন টাইগার অধিনায়ক। ভারপ্রাপ্ত দায়িত্বে জাকের, বিকল্প হিসেবে চিন্তায় আফিফ সৌম্য। নির্বাচনের উত্তাপে জমজমাট বিসিবি। মিরপুরে মনোনয়নপত্র জমা দিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। বিকেল 5টা পর্যন্ত চলবে কার্যক্রম। এশিয়ান কাপ বাছাই অক্টোবরে। হংকং ম্যাচ সামনে রেখে 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের। প্রথমবারের মতো ডাক পেলেন জায়ান আহমেদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। এশিয়া কাপের ইতিহাস গড়া ফাইনালে আজ ভারত পাকিস্তান মহারণ। ফাইনাল ব্যাটেলের আগে অনুশীলন করেনি টিম ইন্ডিয়া, করেছে রিকভারি সেশন। অন্যদিকে বড় শটের মহড়ায় নিজেদের ঝালিয়ে নিয়েছে পাকিস্তান। চাপ সামলে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় দুই দলের। ভারতের নবম নাকি পাকিস্তানের তৃতীয় শিরোপা? দুবাইয়ে উত্তর মেলানোর লড়াই শুরু। বাংলাদেশ সময় রাত 8:30টায়। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। এশিয়া কাপের 41 বছরের ইতিহাসে এমনটা কখনোই হয়নি। 16 আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়েনি ফাইনালের মঞ্চে। এমনই এক ক্ষণ অপেক্ষা করছে এবার রোববার হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ফাইনাল। তবে দুবাইয়ে সেসব একপাশে রেখেই নামতে চাইবে মেন ইন গ্রিন। আনপ্রেডিক্টেবল পাকিস্তান অনুশীলন করেছে ফুরফুরে মেজাজে। পাক অধিনায়কের দাবি, ফাইনালে চাপে থাকবে ভারতীয়রাও। দুই দলের উপর সমান চাপ থাকবে। ফাইনালের আলাদা একটা চাপ তো আছেই। আমরা চেষ্টা করব সেরাটা দেওয়ার। যারা কম ভুল করবে তারাই ম্যাচ জিতবে। আমরা চেষ্টা করব ফাইনালে যাতে ভুল কম হয়। আইসিসি একাডেমিতে যখন ঘাম ছড়িয়েছে পাকিস্তান, তখন হোটেল বন্দি সময় পার করেছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা ম্যাচের ধকল কাটাতে অনুশীলনে নামেনি সূর্যা কুমারের দল। এমনকি গণমাধ্যমের মুখোমুখিও হয়নি দলের কোনো সদস্য। আগের দিনের পোস্ট ম্যাচেই সে কাজ সেরে রাখে মেন ইন ব্লু। খেলোয়াড়দের সংগঠিত করার জন্য আলাদা পুল সেশন আছে। বড় ম্যাচের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে মেসেজ নিতে পারবে তারা। এটি দ্রুত নিজেদের চাপ মুক্ত করা ও স্মার্ট ক্রিকেট খেলার কৌশল। ম্যাচের আগে কোনো অনুশীলন থাকছে না। টি-20তে দুই দল মোট 15 বার মুখোমুখি হয়েছে। 12 জয় ভারতের, 3 বার হেসেছে পাকিস্তান। তবে সে 3 জয়ের দুটোই এসেছে এই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। পাকিস্তান দলের সামনে আপাতত এই একটাই অনুপ্রেরণা। আরো একটা ভারত পাকিস্তান ম্যাচ, একটা বিগ ফাইনাল। গ্রুপ পর্ব কিংবা সুপার 4-এ কে হেরেছে, কে কাকে হারিয়েছে, সেসব সমীকরণ ভুলে যাওয়া যাবে এই একটা ম্যাচ জিতলে। পাকিস্তান দল তেমনটাই যাচ্ছে। তাদেরকে দেখে মনে হচ্ছে কোনো ধরনের চাপের ভেতর নেই। তবে ফাইনালে তাদেরকে ঘুরে দাঁড়াতে হলে সেরা ক্রিকেটটাই খেলতে হবে, যা এখন পর্যন্ত এই টুর্নামেন্টে পাকিস্তান করে দেখাতে পারেনি। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এশিয়া কাপে প্রথম হলেও এর আগে আইসিসি ইভেন্টের ফাইনালে দুইবার লড়েছে ভারত পাকিস্তান, যেখানে 1-1 সমতা। টি-20 পরিসংখ্যানে পাকিস্তানের বিপক্ষে বেশ এগিয়ে ভারত। এশিয়া কাপেও ব্যবধানটা স্পষ্ট। চলমান আসরে পাকিস্তানকে দুইবার হারিয়েছে। ফেভারিট হিসেবেই শিরোপার মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। 41 বছর 17 আসর, অবশেষে দেখা মিলছে সেই কাঙ্ক্ষিত ম্যাচের। প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। দুই প্রতিবেশী দেশের সাম্প্রতিক বৈরী সম্পর্ক এই ফাইনালকে দিচ্ছে ভিন্ন মাত্রা। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ 1 যুগ। আইসিসি ও এসিসি ইভেন্টেই দেখা হয় ভারত পাকিস্তানের। সেখানেও অনেকটা একচ্ছত্র আধিপত্য টিম ইন্ডিয়ার। চলতি আসরে দুবারের মুখোমুখি দেখায় গিল অভিষেকদের সামনে পাত্তাই পায়নি সালমান আঘার দল। পাকিস্তানের সাবেক ক্রিকেটারও বলছেন, স্মরণকালে সবচেয়ে সর্বশক্তির দল নিয়ে এবার এশিয়া কাপে গেছে মেন ইন গ্রিন। তবে কি ফাইনালেও টি-20-র বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে আত্মসমর্পণ করবে পাকিস্তান? পরিসংখ্যান অবশ্য পাকিস্তানি সমর্থকদের আশাবাদী করবে না। এখন পর্যন্ত টি-20-তে দুই দলের 15 দেখায় 11 জয়ে এগিয়ে আছে টিম ইন্ডিয়া।
এশিয়া কাপের টি-20 ফরম্যাটে দু দলের পার্থক্যটা আরও স্পষ্ট। 5 দেখায় পাকিস্তান জিতেছে মাত্র একটিতে। মজার ব্যাপার হলো এশিয়া কাপে 5 ম্যাচেই জয় পেয়েছে পরে ব্যাট করা দল। ফাইনালেও টসই ম্যাচের ভাগ্য গড়ে দেয় কিনা সেটাই দেখার বিষয়। অবশ্য ফাইনালের হিসেবে সমতায় আছে দু দল। 2007 টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো ফাইনালে মুখোমুখি হয় ভারত পাকিস্তান। রোমাঞ্চকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের প্রথম ট্রফি ঘরে তোলে মহেন্দ্র সিং ধোনির দল। এর এক দশক পর 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আবারও একে অপরের বিরুদ্ধে লড়াই। লন্ডনের ওভালে ফখর জামানের দানবীয় সেঞ্চুরি আর পরে মোহাম্মদ আমিরের দুর্দান্ত এক স্পেলে কোহলির ভারতকে গুড়িয়ে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জেতে পাকিস্তান। আর এবার দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে এশিয়া কাপ দিয়ে। ভদ্রলোকের খেলা ক্রিকেট, তবে খেলার ময়দানে রাজনীতি নিয়ে এসেছেন ক্রিকেটাররা, যার কারণে এবার ভারত পাকিস্তানের খেলোয়াড়দের মাঝে সৌহার্দ্যের ছিটে ফোঁটাও দেখা যায়নি। অভিযোগ পাল্টা অভিযোগে সম্পর্কের তিক্ততা বেড়েছে। ফাইনালে নিশ্চিতভাবেই যা দু দলকেই তাতিয়ে রাখবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। খারাপ সময় দীর্ঘায়িত হচ্ছে লিটন কুমার দাসের। এশিয়া কাপের শেষ 2 ম্যাচের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ মিস করতে যাচ্ছেন টি-20 অধিনায়ক। তার বদলি হিসেবে দলে আসতে পারেন আফিফ হোসেন। বিবেচনায় থাকছেন সৌম্য সরকারও। আর আফগানদের বিপক্ষে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব সামলাবেন জাকের আলী। দলে আসবে বেশ কিছু পরিবর্তন। দুবাই থেকে আরও জানাচ্ছেন সাব্বির মিথুন। একাডেমিতে অনুশীলন করছে পাকিস্তান, এখানে থাকতে পারতো বাংলাদেশ যদি না সেই অলিখিত সেমিফাইনালে ভরাডুবি করত। আর একটা কারণ মনে করা হয় লিটন কুমার দাসের অনুপস্থিতি। ধারণা করা হয়েছিল ভারত ম্যাচের পরে পাকিস্তানের বিপক্ষে তাকে দেখা যাবে। প্রথমে যে ক্রাম্প ছিল সেই ক্রাম্প কিন্তু এখন আরো গুরুতর আকার ধারণ করেছে এবং লিটন কুমার দাসকে পাচ্ছে না টিম বাংলাদেশ আফগানিস্তান সিরিজেও। প্রথম যে টি-20 3 ম্যাচ রয়েছে সেই 3 টি-20 পরে ওয়ানডে সিরিজেও লিটন কুমার দাসকে ছাড়াই নামতে হবে বাংলাদেশ দলকে। টি-20 যেহেতু নিয়মিত অধিনায়ক, সেক্ষেত্রে তার বদলে জাকির আলীকেই দেখার সম্ভাবনা বেশি। ধারণা করা হচ্ছে লিটন কুমার দাসের বিকল্প হিসেবে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। যদিও বা সৌম্য সরকারের সঙ্গে রেইসে রয়েছেন আফিফ হোসেন, কারণ সবশেষ এনসিএল এ ভালো ফর্মে আছেন। এর আগে অস্ট্রেলিয়াতে যে বাংলাদেশ এ দলের সফর ছিল সেখানেও আসলে তিনি নাম্বার 4-এ ব্যাট করেছেন। তবে বোলিং ইউনিটেও কিন্তু একটা পরিবর্তন আসতে পারে। শেখ মেহেদী কিংবা শরীফুল ইসলামকে বিশ্রাম দিবে টিম ম্যানেজমেন্ট। তাদের বদলে অন্য কাউকে দেশ থেকে উড়িয়ে আনা হবে। তবে পরিবর্তন কিন্তু আসবে আসলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন যে ওয়ানডে দলটা রয়েছে, অর্থাৎ এখানে যে টি-20 পরে যে ওয়ানডে সিরিজটা রয়েছে সেই সিরিজেও আসলে বাংলাদেশ দল সবশেষ যে শ্রীলঙ্কা সিরিজে খেলা নাইম শেখ, সেই নাইম শেখকে দেখা যেতে পারে। সাইফ হাসান যে ধরনের পারফরমেন্স করছে সেই সাইফ হাসানকেও আসলে দেখা যেতে পারে। অর্থাৎ ওয়ানডে দলেও বাংলাদেশ দল পরিবর্তন আনবে এবং আফগানিস্তানের বিপক্ষে সেই দলটাতে আসলে একাধিক নতুন মুখ দেখা যেতে পারে। বাংলাদেশ দলকে আসলে ভালো কিছু উপহার দিতে হবে এবং সেখানেই আসলে নতুন টি-20 টিমের পারফরমেন্স বিবেচনা করে পরবর্তীতে প্লেয়াররা নিজেদের জায়গা ধরে রাখতে পারে। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। বিসিবি নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি, বরং সহযোগিতা করেছে, এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তামিম ইকবালের সঙ্গেও কোনো সমস্যা নেই উপদেষ্টার, বরং তামিম বিসিবি সভাপতি হলে তাকে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। যা হচ্ছে ইভেন ক্লাবে যা হচ্ছে এটা অ্যাকচুয়ালি সঠিক, মানে জিনিসটা ঠিক হচ্ছে না। আমার কাছে মনে হয় এখানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে। বিসিবি নির্বাচনের ডামাডোল শুরুর পর থেকেই তামিম ইকবাল সহ একটা পক্ষ দাবি করে আসছে নির্বাচনে হস্তক্ষেপ করছে সরকার। সরাসরি না হলেও ইঙ্গিতটা ছিল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দিকে। সম্প্রতি সংবাদ সম্মেলন করেন তামিম ইকবাল সহ বেশ কিছু ক্লাব ও জেলার কাউন্সিলররা। জেলা ও বিভাগীয় প্রশাসক বরাবর মন্ত্রী পরিষদ বিভাগ থেকে চিঠি ইস্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপের যে অভিযোগ আনা হয়েছে তা অস্বীকার করেছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনে হস্তক্ষেপ নয়, সহযোগিতা করছে সরকার। ক্যাবিনেট ডিভিশনের একটা চিঠি, তো ওইটা মূলত বিসিবির যে কনস্টিটিউশন এবং বিসিবির কনস্টিটিউশন মানাটাও তো আইসিসির গাইডলাইনে আছে। 9-এর খ ধারাকে আপনারা আবশ্যিকভাবে মেনে চলবেন। এটা তো কোনো দিক থেকে আমার মনে হয় না যে
বিসিবির উপর কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ করা হলো, বরং বিসিবিকে সহযোগিতা করা হলো, বলা হলো যে বিসিবির কনস্টিটিউশনের এই ধারাটা আপনারা মেনে চলেন। এটা তো বিসিবিকে হেল্প করা, সাপোর্ট করা। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর তামিম ইকবালের সঙ্গে আসিফ মাহমুদের উষ্ণ সম্পর্কের কথাই জানত সবাই। বিসিবি নির্বাচন ঘিরে যে সম্পর্কে কোনো ফাটল ধরেনি বলে দাবি করেছেন উপদেষ্টা। নির্বাচনে জয়ী হয়ে বিসিবি সভাপতি হলেও তামিমকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। তামিম ভাইয়ের সাথে সম্পর্ক তো অ্যাজ ইউজুয়াল। তামিম ভাইয়ের সম্পর্ক খুব মহরম না, আবার খুব মানে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখি যে দেখে মনে হয় খুব খারাপ বোধ হয়, কিন্তু আমাদের মনে হয় না যে খুব খারাপ কিছু। তামিম ভাই যদি বিএনপির পক্ষ থেকে এসে বোর্ড প্রেসিডেন্ট হন, তারপরে আমি ভাববো যে একজন ক্রিকেটার এসছে। আমার দিক থেকে, মন্ত্রণালয়ের দিক থেকে সবসময় সহযোগিতা থাকবে। বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়নপত্র কিনেছেন কুমিল্লার কাউন্সিলর কণ্ঠশিল্পী আসিফ আকবর। ক্রিকেটের সঙ্গে আসিফের সম্পর্কটা বেশ পুরনো, নিজেও খেলেছেন ক্রিকেট। ভিন্ন জগতের হলেও ক্রিকেটে আসিফ আকবরের অবদান রাখার ভালো সুযোগ দেখছেন ক্রীড়া উপদেষ্টা। আসিফ আকবর সাহেব কণ্ঠশিল্পী, তিনি কাউন্সিলর আছেন। অনেকেরই মনে হইতে পারে যে উনি কণ্ঠশিল্পী, ওনার এখানে কি কাজ, কিন্তু আমরা জানি যে উনি হচ্ছে খুব ক্রিকেট প্রেমী একজন মানুষ এবং ক্রিকেট নিয়ে উনি কাজ করেন। কুমিল্লায় কোন প্লেয়ারটা সম্ভাবনা আছে তাকে একদম ছোট বয়স থেকে ওই যে নার্চারিং করা, তাকে সাপোর্ট দেওয়াটা, এটা আসিফ ভাই করে আসতেছেন। তো এরকম লোকজন আসলে আমাদের প্রয়োজন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচন সামনে রেখে আজ মনোনয়নপত্র জমা দিচ্ছেন পরিচালক প্রার্থীরা। বিকেল 5টা পর্যন্ত চলবে কার্যক্রম। এই মুহূর্তে ক্রিকেট বোর্ড কার্যালয়ে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নিয়ন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের যে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম সেটা শুরু হয়ে গেছে সকাল 10টা থেকেই, চলবে আজ বিকেল 5টা পর্যন্ত। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, ঢাকা বিভাগ থেকে বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন বিসিবিতে বা আমিনুল ইসলাম বুলবুল, তিনি পরিচালক পদপ্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে তিনি সশরীরে সেটি নির্বাচন কমিশনারের কাছে জমা দেননি। তার পক্ষ থেকে ঢাকা জেলার কাউন্সিলর নাজমুল আবেদিন ফাহিম, যিনি বর্তমান বোর্ডের ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান, তিনি সেটি জমা দিয়েছেন এবং তিনি নিজেও আসলে ঢাকা জেলার থেকে নির্বাচন করবেন বলে আমরা জানি। তিনি নিজেও তার নমিনেশন পেপারটি জমা দিয়েছেন। এছাড়া সিলেট বিভাগ থেকে, রাজশাহী বিভাগ থেকে, চট্টগ্রাম বিভাগ থেকে বেশ কয়েকটি নমিনেশন পত্র জমা পড়েছে। তবে কে কার পক্ষ থেকে আসলে জমাগুলো দিয়েছে সেই ব্যাপারটি এখনও নিশ্চিত করা যায়নি। অথবা একেবারে দিন শেষে যখন রিটার্নিং কর্মকর্তা ব্রিফ করবেন তখন আসলে জানা যাবে আসলে মোট কোন বিভাগ থেকে বা কোন জেলা থেকে কটি করে মনোনয়নপত্র জমা পড়েছে। ক্লাব ক্যাটাগরির কথা যদি বলি, ক্লাব ক্যাটাগরিতে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি, সূর্য তরুণ ক্লাব থেকে আসলে ফাহিম সিনহা, যিনি বর্তমান বোর্ডেরও একজন পরিচালক, তিনি তার মনোনয়নপত্রটি জমা দিয়েছেন তার একজন সহকর্মীর মাধ্যমে। এছাড়া সৈয়দ বুরহানুল হোসেন পাপ্পুকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনারের কার্যালয়ের দিকে যেতে। তিনি আসলে নিজের জন্য নমিনেশন পেপার জমা দিচ্ছেন নাকি কারো পক্ষ হয়ে এসেছেন সেটা আসলে তিনি নাম্বার পর যখন আমাদের সঙ্গে কথা বলবেন সে বিষয়টি আমরা তখন জানতে পারবো। এছাড়া ক্যাটাগরি 3 থেকে আমরা দেখেছি দেবব্রত পাল, যিনি কোয়াবের গত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন, তিনি এসেছিলেন এবং তিনি তার নিজের পক্ষে মনোনয়নপত্রটি জমা দিয়েছেন। প্রথমেই বলে রাখি, 3টি ক্যাটাগরিতে বিসিবিতে মোট নির্বাচন হবে এবং এই 3টি ক্যাটাগরিতে 60টি এখন পর্যন্ত মনোনয়নপত্র গতকাল উঠানো হয়েছে এবং আজ আসলে দিন শেষে কতটি মনোনয়নপত্র জমা পড়ে সেটা আসলে দিন শেষেই জানা যাবে। ক্লাব ক্যাটাগরিতে মোট 12 জন এবং জেলা বিভাগ ক্যাটাগরি থেকে 12 জন, ক্লাব ক্যাটাগরিতে 10 এবং ক্যাটাগরি সি থেকে 1 জন, মোট 23 জন এবং এনএসসি থেকে 2 জন, মোট 25 জন আসলে এই নির্বাচনে নির্বাচিত হবে বলে আমরা জানি। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ। সহকর্মী নিয়ন মোহামিন যুক্ত হয়েছিলেন মিরপুরের বিসিবি কার্যালয় থেকে। তিনি জানাচ্ছিলেন আজকে বিসিবি নির্বাচনের যে মনোনয়নপত্র জমা পড়ছে সেই বিষয়ে সবশেষ খবরাখবর। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়। অক্টোবরে এশিয়ান কাপ বাছাই হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচের জন্য 28 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। দলের নতুন মুখ যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। এফসি অনূর্ধ্ব 23 ফুটবল টুর্নামেন্টের বাছাইয়ে ভিয়েতনামের দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন জায়ান। প্রাথমিক দলে আরও আছেন মিতুল মার্মা, তপু বর্মন, তারিক কাজী, ইব্রাহিম তাজউদ্দিন, রহমত শাহ সহ মোট 28 জন। আগামী 29 সেপ্টেম্বর থেকে কোচ হাভিয়ার কাবরেরার অধীনে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তবে শুরু থেকে থাকবেন না হামজা চৌধুরী, সমিত সোম ও ফাহমিদুল ইসলাম। অক্টোবরে হোম ও অ্যাওয়ে ম্যাচে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে চায় হামজা সমিতরা। এশিয়ান কাপের প্রস্তুতির জন্য জাপান যাওয়া হচ্ছে না বাংলাদেশ নারী ফুটবল দলের। ফিফা উইন্ডোর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বাতিল করা হয়েছে জাপান সফর। বিকল্প হিসেবে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে 20 দিনের বিশেষ ক্যাম্প করবে পিটার বাটলারের দল। ক্যাম্প শেষে ঢাকায় ফিরে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে ফাইদা স্বপ্নারা।
এবারই প্রথম নারী ফুটবলে এশিয়ার মঞ্চে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ। ইতিহাস গড়ে এশিয়ান কাপে জায়গা করে নেয় বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য জাপানে প্রস্তুতি ক্যাম্প করতে চেয়েছিল বাফুফে। জাপান থেকেও মিলেছিল গ্রিন সিগন্যাল, তবে বিপত্তি বাধে সময়সীমা নিয়ে। বাফুফে যে সময়ে প্রস্তুতি ক্যাম্প করার প্রস্তাব দিয়েছিল সে সময়ে সুযোগ না মেলায় শেষ পর্যন্ত জাপান যাওয়া হচ্ছে না আফিদা খন্দকারের দলের। জাপান আমাদেরকে যে সময়টায় টাইম দিয়েছে সেটা হচ্ছে নভেম্বরের 20 থেকে 30। তো এই সময়টা যেহেতু আমরা ফিফা ট্রাইনেশন করব ঢাকাতে, আমাদের ফিফা উইন্ডোতে ক্ল্যাশ করে। জাপান সফর বাতিল হলেও নারী দলের বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করেছে বাফুফে। চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে 20 দিনের এক্সক্লুসিভ ক্যাম্প করবে পিটার বাটলার বাহিনী। আমরা মেয়েদের জন্য একটা এক্সক্লুসিভ ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি 20 দিনের জন্য চিটাগাংয়ে। ওখানে ইয়াং ওয়ানের ব্যবস্থাপনায় কোরিয়ান ইপিজেডে মেয়েরা থাকবে। সেখানে আজকে থেকে 16 তারিখ পর্যন্ত ওরা থাকবে এবং ব্যাক করবে 17 তারিখে। তবে ক্যাম্পের শুরুতে পুরো দলকে পাচ্ছেন না কোচ পিটার বাটলার। ভুটান লিগ ও অনূর্ধ্ব 17 দলে থাকা 14 ফুটবলারকে ছাড়াই প্রস্তুতি পর্ব শুরু করতে হচ্ছে বাংলাদেশের। ক্যাম্প শেষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে আফিদা খন্দকারের দল। বাফুফের স্কোয়াডে নেই সাবিনা, মাসুরা, সঞ্জিদা, কৃষ্ণা, সুমাইয়ারা। এশিয়া কাপ খেলেছিল 8 জন, আর এর বাইরে আছে আপনার স্বপ্না গিয়েছে, আরও কিছু প্লেয়ার আমাদের এখান থেকে খেলার জন্য গেছে। এই সব মিলিয়ে 10 জন। না, তারা নেই, তারা বাদে। না, তারা স্কোয়াডে নেই। আমাদের প্ল্যান আছে দুবাইতে 2টা ম্যাচ খেলবো আমরা, ইউএইর সাথে এবং সিরিয়ার সাথে। ঠিক আছে, ওই দুবাইতে 2টা ম্যাচ খেলে ওরা জর্ডানে যাবে। এশিয়ান কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। 2026 ফিফা বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেন্যু রয়েছে এমন শহর ঝুঁকিপূর্ণ বা অনিরাপদ মনে হলে সরিয়ে নেওয়া হবে ম্যাচ। বিশ্বকাপ নিরাপদ ও সফলভাবে আয়োজন করতেই এমন সিদ্ধান্ত বলে জানান ট্রাম্প। যদিও ট্রাম্পের এই ঘোষণা বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে ফিফার উপর ট্রাম্পের কর্তৃত্ব নিয়েও। 2026 ফিফা বিশ্বকাপ কানাডা, মেক্সিকোর সঙ্গে যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে চূড়ান্ত হয়েছে 16টি ভেন্যু, যার মধ্যে 11টি যুক্তরাষ্ট্রে, বাকি ভেন্যুর 3টি মেক্সিকো আর 2টি কানাডায়। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে চলছে পরবর্তী আসরটি। তবে এবার বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, স্বাগতিক শহরগুলো নিরাপদ মনে না করলে সরিয়ে নেবেন বিশ্বকাপের ম্যাচ। ট্রাম্প প্রশাসনের তথাকথিত অভিবাসন ও অপরাধ দমন অভিযানে অসহযোগিতার অভিযোগ রয়েছে এমন শহরগুলো থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হতে পারে। ওয়াশিংটন ডিসি খুব ভালো অবস্থায় আছে। আমরা মেমফিস সহ আরো কিছু শহরে যাচ্ছি। খুব শিগগিরই আমরা শিকাগোতেও যাচ্ছি। এই অভিযানের মাধ্যমে শহরগুলো বিশ্বকাপের জন্য নিরাপদ হবে। যদি আমি মনে করি কোনো শহর নিরাপদ নয়, তাহলে আমরা ভেন্যু অন্য কোথাও সরিয়ে নেব। গেল সপ্তাহে ইলিনয় অঙ্গরাজ্যে 11টি হত্যা ও 38 জন গুলিবিদ্ধ হয়েছে। তবুও সেখানকার গভর্নর বলেন অপরাধের হার কমেছে। সেখানে FBI ছিল, তাই অপরাধ কমেছে। যদি কোনো শহরকে আমরা সামান্য পরিমাণও ঝুঁকিপূর্ণ মনে করি, তাহলে আমরা সেখানে খেলা হতে দেব না। আমরা বিশ্বকাপের ম্যাচ অন্য কোথাও সরিয়ে নেব। তবে আমি আশা করি এমনটা হবে না। এর আগে অপরাধ দমনের নামে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন ট্রাম্প। এই নীতিতে অসহযোগিতার অভিযোগ রয়েছে ডেমোক্রেট শাসিত ওয়াশিংটন ডিসি শহর, সিয়াটল ও ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর বিরুদ্ধে। 2026 বিশ্বকাপে সিয়াটলের মাঠ লুমেনে 6টি এবং সান ফ্রান্সিসকোর লিভাইস স্টেডিয়ামে 6টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাতে এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো ভারত পাকিস্তান মহারণ। নবম শিরোপায় চোখ টিম ইন্ডিয়ার। প্রতিশোধের লক্ষ্য মেন ইন গ্রিনদের। দুবাইয়ে টিকিট নিয়ে হাহাকার। নির্বাচনের উত্তাপে জমজমাট বিসিবি। মিরপুরে মনোনয়নপত্র জমা দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। বিকেল 5টা পর্যন্ত চলবে কার্যক্রম। এবং এশিয়ান কাপ বাছাই অক্টোবরে হংকং ম্যাচ সামনে রেখে 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের। প্রথমবারের মতো ডাক পেলেন জায়ান আহমেদ। এই ছিল খেলার সময়ে। এরপর দুপুরের সময় থাকবেন তোহা খান তামিম। শিমুল, আপনাকে ধন্যবাদ।
দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।